সংস্কার, অক্ষ এবং নির্বাচন, এই তিনটি বিষয়কে প্রতিপাদ্য বিষয় ধরে আপনারা দেখেছেন আজকে একটি সরকারের পক্ষ থেকে আমি বলবো একটা সেমিনারের আয়োজন করা হয়েছে। সেই সেমিনারের বিষয়বস্তু বা তার অর্জন কি হবে বা না হবে সেটা নির্ভর করছে মূলত সরকারের গৃহীত পদক্ষেপগুলো এবং এটার সাথে রাজনৈতিক দলগুলো কতটুকু সম্পৃক্ত হচ্ছে। কারণ যাদের জন্য সংস্কার তারা হচ্ছেন রাজনৈতিক দল। আমি রাজনৈতিক দল এই কারণেই বলছি, দিন শেষে রাজনীতিবিদরাই দেশ পরিচালনা করবেন। এবং এখানে বলা হচ্ছে যে অক্ষ হতে হবে দফার ভিত্তিতে, রাষ্ট্র পরিচালনার ভিত্তিতে এবং গণতান্ত্রিক সমাজ ব্যবস্থাকে সাস্টেইনেবল এবং ক্রেডিবল করার ভিত্তিতে। সেটা কতটুকু সম্ভব হয়েছিল অতীতে, এখন হচ্ছে এবং ভবিষ্যতে কতটুকু হতে পারে আমরা সেটাই একটু খোঁজার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। সংস্কার, আমি যদি প্রথম যে শব্দটা সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে এখন সেটা নিয়েই শুরু করি, সংস্কার। তারপরে আসবো অক্ষের এবং নির্বাচনের ব্যাপারটা। সংস্কার যখন 1990 সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তিন জোট এবং রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে এরশাদ সাহেবের পতন হয়, তখনই মূলত সংস্কার শব্দটা শুরু হয়েছিল বাংলাদেশে, বিশেষ করে সংবিধান সংশোধনের মাধ্যমে। এর আগে ছিল বাংলাদেশে প্রেসিডেন্সিয়াল পদ্ধতির সরকার, পরে সেটা চলে আসলো পার্লামেন্টারি ডেমোক্রেসিতে। সেই পার্লামেন্টারি ডেমোক্রেসি অনুযায়ী দেশ চলছিল, কিন্তু মাঝপথে এসে আবার হুচট খেল। নির্বাচন হলো নিরপেক্ষ, এটা সত্য, কিন্তু জনগণের যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা নিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছিল ছাত্র সমাজ সদস্যের মানুষ, সেই প্রত্যাশার আসলে খুব একটা যে পূরণ হয়েছে সেটা বলা যাবে না। সর্বশেষ সেই প্রত্যাশায় পেরেক দেওয়া হলো 2013 সালে এসে বিচারপতি খায়রুল হকের একটি রায়ের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে আবারও বুলন্টিত করা হলো। সেই ইতিহাস আপনারা জানেন, আমি ওইদিকে ডিটেলস যাব না। এই সংস্কারটা হচ্ছে, প্রথমেই আমি বলবো, এটি হচ্ছে একটি চলমান প্রক্রিয়া। সংস্কার কখনো কোনো একটা জায়গায় থেমে থাকে না। সময়ের প্রয়োজনে, যুগের প্রয়োজনে, চাহিদার প্রয়োজনে রাজনৈতিক দলগুলো যারা সরকার পরিচালনা করে তারাই সংস্কারের উদ্যোগ নেয় এবং সংবিধানে প্রয়োজনীয় অ্যামেন্ডমেন্টগুলো নিয়ে আসেন। এই 24-এ এসে যে আন্দোলন সংগ্রাম হয়েছে তার প্রথম কিন্তু সংস্কারের বিষয়টা ছিল না। খেয়াল করুন, প্রথম ছিল মূলত কোটা সংস্কার। কোটাকে একটা যৌক্তিক বিবেচনায় নিয়ে আসতে হবে। তার আগে আপনার যদি বলেন, এই কোটা সংস্কারের আগে বিএনপি সহ জামাতে ইসলামী সহ দেশের সকল রাজনৈতিক দল সেই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল দেশের রাষ্ট্র ব্যবস্থায় জবাবদিহিতা নিশ্চিতের জন্য, গণতন্ত্র নিশ্চিতের জন্য, স্বাধীন সাংবাদিকতা নিশ্চিতের জন্য, সুশাসন নিশ্চিতের জন্য। এবং এই সরকারকে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে যে একদলীয় শাসন ব্যবস্থা পরিচালনা করছিল সেটার বিরুদ্ধে মানুষ আন্দোলন করেছে 16টি বছর। তার চূড়ান্ত পরিণতিতে এসেছে জুলাই আগস্টের যে অভ্যুত্থান, তার মধ্য দিয়ে। তারপরেই সরকার ক্ষমতায় যে আসলো, এটার আগে এখানে একটা বলা ভালো দর্শক, যে এই সরকারকে ক্ষমতা থেকে, বিগত সরকারের কথা আমি বোঝাচ্ছি, চলে গিয়ে একটি নিরপেক্ষ নির্বাচন তথা রাষ্ট্র কাঠামোয় যে পরিবর্তন আনা দরকার, তার জন্য মূলত দেশের প্রধান রাজনৈতিক স্টেক হোল্ডার বিএনপি অনেক আগেই একটি, এটাকে কেউ বলছেন ম্যাগনা কার্টা, কেউ বলছেন রাষ্ট্র পরিচালনার দিক নির্দেশনা, আবার বিএনপি তার দলগতভাবে বলছে 31 দফা। আমি এই কারণেই বলছি এটা দিক নির্দেশনা বা ম্যাগনা কার্টা, এই কারণেই যে কারণ বিএনপি এই 31 দফা তৈরি করার আগে দেশের সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছে, তাদের প্রস্তাব গ্রহণ করেছে, এবং এই 31 দফায় কিন্তু সকল রাজনৈতিক দলেরই যে সংস্কার তারা চায় প্রশাসনিক, বিশেষ করে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, সংসদীয় ব্যবস্থায় 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারা সহ আরও অনেকগুলো বিষয়ে সকল রাজনৈতিক দল তাদের কনসার্ন দিয়েছে। এমনকি জামায়াতে ইসলামীও এই 31 দফার ব্যাপারে তাদের
পজিটিভ সিগন্যাল ছিল এবং তারাও সেটা মেনে নিয়েছিল। যদিও জামাত পরবর্তীতে অন্য কথা বলেছে বা তারা আরেকটি 10 দফা না কত দফা একটা দিয়েছে, কিন্তু সেই 10 দফারও যে মূল যে বিষয়গুলো আলটিমেটলি বিএনপির এই 31 দফার দিক নির্দেশনার সাথেই আছে। এখন এই যে 31 দফা এবং জামাতের যে 10 দফা সম্ভবত, আমার যদি বললাম হয় দর্শক, আমি আবারও বলছি, এবং এটার সাথে এখন সরকারের যে সংস্কার, দেখুন সংস্কারটা আমি আবারও প্রশ্ন করছি কার জন্য? রাজনৈতিক দলের জন্য, রাষ্ট্র পরিচালনাকারীর জন্য, শাসন ব্যবস্থার পরিবর্তনের জন্য। এই যে ডক্টর ইউনূস সাহেব যে সংস্কার করেছেন, সংস্কার কমিশন আপনারা জানেন প্রথমে 6টা করা হয়েছিল, পরে আরো 5টা 11টা মোট সংস্কার কমিশন করা হয়েছে। এই সংস্কার কমিশন যেটা বারবার সুশীল সমাজ থেকে আমরা যারা সমালোচনা করি, কথা বলি, সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে আমরা বিভিন্ন ধরনের পজিটিভ নেগেটিভ দিকগুলো তুলে ধরার চেষ্টা করি, বারবার আমরা কিন্তু বলছি যে আপনি সংস্কার কমিশন করেছেন রাজনীতিবিদদেরকে বাদ দিয়ে। এখানে রাজনীতিবিদদের কোনো প্রতিনিধি নেই এবং এই সংস্কার কমিশনের যে প্রধানরা, তাদের যে যোগ্যতা, তাদের যে পলিটিক্যাল এক্সপিরিয়েন্স আমি বলবো, যেটা বা পলিটিক্যাল নলেজ তারা গেইন করেন, এটা নিয়ে অনেকেরই প্রশ্ন হচ্ছে। আমার ব্যক্তিগত অপিনিয়ন হচ্ছে, কারণ রাষ্ট্র পরিচালনা করতে গেলে অবশ্যই পলিটিশিয়ানদের রাজনৈতিক অভিজ্ঞতা আপনাকে সাথে নিতেই হবে। অনেকেই প্রশ্ন করতে পারেন 53 বছর তো এগুলো হয়নি, সেটা আপনি বলতেই পারেন বলার কাছে, কিন্তু আপনি যখন একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন, আপনাকে কি করতে হবে? পলিটিশিয়ানদেরকে ইনক্লুড করতে হবে। এই পলিটিশিয়ানদেরকে সাথে নিয়ে, বিশেষ করে আমি বলবো এই মুহূর্তে রাজনৈতিক স্টেক হোল্ডার বিএনপি এবং সাথে জামাতও আছে, এদের যদি প্রতিনিধি রাখা হতো, আমি মনে করি সংস্কার নিয়ে যে একটা ধূম্রজাল বা একটা হতাশা বা একটা অনিশ্চয়তা, আনসার্টেনিটি দেখতে পাচ্ছি আমরা, সেটার নিয়ে এত সমালোচনা হতো না। এবং এই সংস্কার নিয়ে যারা কাজ করছেন তাদের মধ্যে এক ধরনের সমন্বয়হীনতা এবং কিছু অযৌক্তিক প্রস্তাব করা, এবং এখানে ছাত্র প্রতিনিধি রাখার নামে যে আমি এদেরকে অযোগ্য শব্দটা বলবো না, আমি অযোগ্য না বলে আমি যদি বলি উইদাউট এনি এক্সপিরিয়েন্স, এইরকম ব্যক্তিগুলোকেই রাখা হয়েছে। বিশেষ করে ছাত্র প্রতিনিধি, যেমন এই যে প্রশাসনিক সংস্কার কমিশনে আপনারা দেখেছেন যে সংস্থাপন মন্ত্রক যেটা করা হয়েছে, সেখানে মূলত দ্বন্দ্বটা দেখা দিয়েছিল যে একজন নাকি ছাত্র শিবিরের কর্মীকে সেখানে রাখা হয়। তো খুব স্বাভাবিক, একজন ডিসি, এসপি আপনার মনে করেন সচিব, যুগ্ম সচিব, উপসচিব, অতিরিক্ত সচিব, তার প্রশাসন কিভাবে চলবে বা না চলবে, যার আদৌ কোনো অভিজ্ঞতা নেই, আপনি কেন এই ছাত্র প্রতিনিধি এই জায়গায় রাখতে গিয়েছেন? যেটার সাথে ক্ষোভের সম্পর্ক আছে এবং অনেকেই বলছেন এটার থেকেই নাকি সচিবালয়ে আগুনের সূত্রপাতের একটা যুগসূত্র আছে। যাই হোক, আমি ওইটা নিয়ে আলাদা কথা বলবো, আমি ওই ভিডিওতে এখন যাচ্ছি, ওই কথায় এখন যাচ্ছি না। এখন ইতিমধ্যেই এই যে সংস্কার কমিশনগুলো, আমরা তাদের যে কার্যক্রমে সন্তুষ্ট হতে পারছি না। তার কারণটা হচ্ছে বিরোধী দলগুলো বারবার দাবি করছে নির্বাচনের তারিখ দিতে এবং নির্বাচিত সরকারই এসে সংস্কার সম্পন্ন করবে। কেন তাদের এই কথার যুক্তি আছে আমরা একটু যদি বিশ্লেষণ করি। মনে করুন এই সংস্কার কমিশন কিছু প্রস্তাব রেখে গেল, কারণ আপনি যেই সংস্কার করেন, যেই প্রপোজাল দেন না কেন, বিয়ার ইন মাইন্ড আপনাকে এটা লিগালাইজ করতে হলে, আইনি প্রক্রিয়ায় সংযুক্ত করতে হলে, সংবিধানে সংশোধন করতে হলে আপনার নির্বাচিত সরকার সংসদে সেটাকে আইনি বৈধতা দিতে হবে। এখন আপনি যে প্রস্তাব রেখে গেলেন, সেটা যদি নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর সংসদে সেটা পাশ না করে, আপনার এই সংস্কার হবে অর্থহীন, সময়ের অপচয় ছাড়া আর কিছুই নয়। কাজেই আপনি রাজনৈতিক দলকে আস্থায় নিন, রাজনৈতিক দলের প্রতিনিধি নিলে আমি মনে করি যেটা এই যে আপনার এই সংস্কার নিয়ে তো কথা হতো না। তার উপর আরো অনেকগুলো বিষয় আছে। বলা হচ্ছে যে প্রশাসনিক অসহযোগিতা, আপনার সংস্কার করতে গেলেও প্রশাসনের সহযোগিতা লাগবে। আর প্রশাসনিক অসহযোগিতার কারণে আমরা দেখছি আজকে একদিন সচিবালয়ে সচিবরা মিছিল করছেন, আরেকদিন কর্মচারীরা করছেন, আরেকদিন গার্মেন্টস শ্রমিকরা করছে, আরেকদিন অন্য ডিপার্টমেন্টের লোকরা করছেন, ডাক্তাররা করছেন, ব্যাংকাররা করছেন। কেন করছেন? এগুলো হচ্ছে প্রশাসনিক নন কোঅপারেশন আপনি বলতে পারেন। সেই নন কোঅপারেশনের কারণে আপনার সংস্কার কাজটাও বিঘ্ন হচ্ছে।
আর সেইটার প্রয়োজনীয়তা উপলব্ধি করেই সম্ভবত প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদ একটি জাতীয় অক্ষের ডাক দিয়েছেন। তারা আজকে কালকে এই 2 দিন এই কথা বলবেন, রাজনৈতিক দলরাও থাকবে, প্রতিনিধিরাও থাকবে, এবং অক্ষের উপর জোর দেওয়া হচ্ছে। কারণ মনে রাখবেন, অক্ষ ছাড়া সংস্কার সম্ভব নয়। আমি এই অক্ষের সাথে আরেকটা শব্দ যোগ করতে চাই, রাজনীতিবিদদের গ্রিন সিগন্যাল ছাড়া your reform will be unsuccessful। আমি আবারও বলছি, এটা সাকসেসফুল হবে না। কারণ আপনাকে সেই সংস্কারকে আইনে রূপান্তর করা, বৈধতা দেওয়া এবং আপনার ফিল্ড লেভেলে ইমপ্লিমেন্ট করার জন্য আপনার প্রয়োজন রাজনীতিবিদদের। তো সেই রাজনীতিবিদরা তো অলরেডি তারা অনেক চিন্তা করেই 31 দফা দিয়েছিল। সেই 31 দফাকে বেস ধরে আমি যদি বলি যে সেখান থেকে যদি সংস্কারগুলো এগিয়ে যেত সামনের দিকে, এখানে বিএনপি, জামায়াত, বারাদলীয় জোট, গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার পরিষদ সকলের প্রতিনিধি রেখেই যদি যেত, তাহলে সংস্কারটা আরও দ্রুত এগিয়ে যেত। এখন আপনারা সংস্কার করছেন যাদেরকে দিয়ে, যে কমিটির লোকজনকে নিয়োগ করেছেন তাদের যোগ্যতা নিয়েই প্রশ্ন উঠতেছে। তাহলে আপনার সেই সংস্কার কি সময় মতো শেষ হবে এবং আপনি কি নির্বাচন করতে পারবেন? আর সেটা বুঝতে পেরেই বিএনপি কিন্তু বারবার নির্বাচনের দাবি করছে। আর এই নির্বাচন যদি যথাসময়ে না হয়, সংস্কার প্রক্রিয়ায় যদি রাজনৈতিক দলের ঐক্য না হয়, এবং যদি এই রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য বিনষ্টের ফলে অর্জিত গণতন্ত্রের পথে ফিরে যাওয়ার স্বপ্ন যদি ব্যাহত হয়, সেই ক্ষেত্রে কে লাভবান হবে এটা নিশ্চয়ই এই রাজনীতিবিদরা, উপদেষ্টারা সবাই ভালো করেই বুঝেন। আর সে কারণেই আমি মনে করি উপদেষ্টারা যে অক্ষের ডাক দিয়েছেন, হ্যাঁ, অক্ষ ছাড়া, এটা যে দেরিতে হলে তারা বুঝতে পেরেছেন, আমি ধন্যবাদ জানাই। অক্ষ ছাড়া আপনার সংস্কার সম্ভব নয়, অক্ষ ছাড়া আপনি নির্বাচন ফ্রুটফুল করা সম্ভব নয়, প্রশাসনিক অ্যাক্সিলারেশন আনা সম্ভব নয়। কাজেই আমি বটম লাইন টানবো এটা, এই যে সমন্বয়কদেরকে দিয়ে হাম্বিতাম্বি দেখাচ্ছেন, প্রশাসনের অসহযোগিতার কথা বলছেন, সচিবালয়ে আগুন দেখানো হচ্ছে, সচিবরা মিছিল করছেন, মিটিং করছেন, সমাবেশ করছেন আইন ভঙ্গ করে, এবং এই প্রশাসনিক অসহযোগিতার কারণে আপনাদের সংস্কার যে ব্যাহত হচ্ছে, তার মূল কারণটা হচ্ছে রাজনৈতিক দলগুলোকে আপনারা আস্থায় নিয়ে সংস্কারের পথে এগুতে পারেননি। আর এই পারেননি বলেই আজকে পদে পদে আপনাদেরকে হুচট খেতে হচ্ছে। বাজার নিয়ন্ত্রণ করতে পারতেছেন না, পুলিশ প্রশাসন কথা শুনছে না, সচিবালয় কথা শুনছে না, প্রশাসনিক চেইন অফ কমান্ড রক্ষা করা যাচ্ছে না। এটার মূল কারণটা হচ্ছে রাজনৈতিক দলগুলার ঐক্য, এবং রাজনৈতিক দল যে সংস্কারের যে প্রস্তাবনা দিয়েছে, এটাকেই বেস ধরে আপনাদের সংস্কারের কাজটা সামনের দিকে এগিয়ে নিতে ব্যর্থতা। আজ এই পর্যন্তই, কথা হবে আবার কোনো বিষয় নিয়ে।